হ্যাঁ, আফসানা আমার শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে ফাইন। সকালে কি ঘুম ভাঙে না সবার নাকি? না, সবাই তো লাইনে আছে, হয়তোবা সবাই লিংকের অপেক্ষায় আসছে। এখন তো আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, একই আইডি পাসওয়ার্ড রেগুলার এখন ব্যবহার হয়, সুতরাং লিংকের তো প্রয়োজন নেই। 8 মিনিট তো হয়ে গেল স্যার। আমি এই জন্য তো বসে আছি, আমি তো এই জন্য নতুন করে আবার অ্যাড হলাম। তো ওদেরকে বললাম তো নতুন করে অ্যাড হইবে। ক্লাসের সময় তো লিমিটেড 40 মিনিট, বুঝছো? আর জুম তো জি স্যার, অটোমেটিক 10 মিনিট করলে 30 মিনিটে তো ক্লাস নেওয়া পসিবল না স্যার। জুম তো অটোমেটিকলি অফ হয়ে যায়। তো সবাই ঠিক টাইম আইসা পড়লে তো ক্লাসটা করা সহজ হয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কারিমা, তুমি কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রামিশা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পারতেছি। ওকে ফাইন। যাই হোক, তোমরা যারা আসছো তাহলে আমরা ক্লাস শুরু করে দিই, কেমন? জি স্যার। গত ক্লাসে তোমাদেরকে যে অঙ্কটা আলোচনা করেছিলাম ভ্যাট চলতি হিসাবের, তোমরা কি সে অঙ্কটা বাসায় করেছো পরে? তোমরা কি অঙ্কটা বাসায় করেছো? ভ্যাট চলতি হিসাবের সমস্যাটাকে তোমরা সমাধান করতে পেরেছো? পারো এখন ভ্যাট চলতি হিসাব তৈরি করতে? কথা বলো, রেসপন্স করো যে পারো কি পারো না, বলতে হবে তো। কারিমা, পারো ভ্যাট চলতি হিসাব তৈরি করতে? স্যার স্যার বুঝি গত নাই, ক্লাসে কথাটা আমি কাটা কাটা ছিলাম না, আসতেছিল। তাই দেখিনি। রামিশা কি বলেছো? স্যার বুঝতে পারি নাই, কি জিজ্ঞেস করেছিলেন? মানে গত ক্লাসে যে বুঝাইছিলাম ভ্যাট চলতি হিসাব, সেই ভ্যাট চলতি হিসাবটা কি তৈরি করতে পারো কিনা, এখন নিজে নিজে করতে পারো কিনা? উম, না স্যার। কেন, গত ক্লাসে যে অঙ্কটা করাইলাম পরে কি বাসা অঙ্কটা করো নাই? অঙ্ক যদি প্র্যাকটিস করতে হবে, তোমাদের প্র্যাকটিস না করলে তো শুধু ক্লাস করতে করে লাভ হবে না। তো দেখো, আজকে আরেকটা প্রবলেম নিয়ে তোমাদের সাথে কথা বলবো। দেখো, এখন একটা রেওয়া মিল দেওয়া আছে, সেই রেওয়া মিল থেকে অয়ন লিমিটেডের অনুমোদিত মূলধন প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 10 লাখ শেয়ারে বিভক্ত 1 কোটি টাকা। অর্থাৎ অয়ন লিমিটেডের মূলধনের পরিমাণ হচ্ছে 1 কোটি টাকা, অনুমোদিত মূলধন, যে মূলধন নিয়ে সে অনুমতি পেয়েছে। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়া মিল দেওয়া আছে। এখানে আছে ব্যাংকে জমা প্রাপ্য হিসাব। তোমাদের বলতে হবে এই ব্যাংকে জমা প্রাপ্য হিসাব এটা কোন ধরনের হিসাব। ব্যাংকে জমার প্রাপ্য হিসাব এটা কোন ধরনের হিসাব, বলো? চলতি সম্পদ। চলতি সম্পদ। ওকে, ভেরি গুড কারিমা, এটা চলতি সম্পদ, ফাইন। ইজারা সম্পত্তি এটা কোন ধরনের সম্পদ? ইজারা সম্পদ এটা কোন ধরনের সম্পদ? স্যার স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ। আসলে ইজারা সম্পদ কেমন, এটা বিষয়টা কি? স্থায়ী সম্পদ। হ্যাঁ, স্থায়ী সম্পদ। আচ্ছা রামিশা, এটা স্থায়ী সম্পদ তোমার কথা ঠিক আছে, আমাকে বল আসলে ইজারা সম্পদ জিনিসটা আসলে কি, কিরকম সম্পদ এটা? স্থায়ী সম্পদ তোমাদের উত্তর ঠিক আছে, আমি বলছি এটা কি কিরকম বিষয়টা, আসলে ইজারা সম্পদটা আসলে ঘটনাটা কি? যেমন আমরা বলতে পারি, মনে করো ফ্রিজ, চীনে ফ্রিজ একটা খাবার দাবার রাখার জিনিস। যন্ত্রপাতি বলি যেটাতে পণ্য তৈরি করা হয় এমন একটা জিনিস। জমি, যেটার মধ্যে ফসল করা হয় জমি। বাড়ি, যেটা আমরা থাকি বাড়ি। মানে ইজারা সম্পদটা এটা কিরকম সম্পদ, তোমাদের ধারণা আছে কিনা? স্যার এটা জমির সাথে
মানে জমি নিয়ে কোন একটা সংশ্লিষ্ট একটা মানে কোন সম্পত্তি। হ্যাঁ, এটা কিভাবে কিরকম সেটা কি বলতে পারবা, মানে কিভাবে নেওয়া হয় বা কিভাবে ব্যবহার করা হয়, এরকম তোমার কোনো আইডিয়া আছে? আচ্ছা, আমি তোমাদের বলে দিচ্ছি, খেয়াল করে শোনো। ইজারা, ইজারা এটা ইংরেজি হচ্ছে লিজ। ইজারা সম্পত্তিকে ইংরেজিতে বলা হয় লিজ হোল্ড প্রপার্টি, ইজারাকৃত সম্পদ। ইজারা সম্পদ মানে হচ্ছে অন্যের সম্পত্তি টাকার বিনিময়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট সময়ের জন্য মালিকানা পাওয়া, নিজের মতো করে ব্যবহারের মালিকানা পাওয়া হলো ইজারা সম্পদ। যেমন মনে করো, তুমি যদি একজনের একটা বাড়ি ভাড়া নেও 6 মাসের জন্য, 1 বছরের জন্য, 10 বছরের জন্য, তুমি ভাড়া নিলে ভাড়ার নিয়ম হচ্ছে ওই বাড়িটা যেরকম আছে তোমাকে দেওয়া হয়েছে, তুমি ওইরকমই ওই বাড়িটা ব্যবহার রাখবে, ব্যবহার করবে, যাওয়ার সময় সেম বাড়িটা তুমি বাড়িওয়ালাকে বুঝিয়ে দিয়ে যেতে হবে। যদি ভাড়ার বিনিময়ে কোনো বাড়ি তুমি ব্যবহার করো, এটাকে বলে ভাড়া নেওয়া। ভাড়া শুধু তুমি থাকতে পারবা, হ্যাঁ, এটা শুধু ভাড়ার বিনিময়ে তুমি এখানে থাকার অধিকার পেয়েছো। আর ইজারা হচ্ছে অন্যের সম্পত্তি একটা নির্দিষ্ট সময়ের জন্য মালিকানা পেয়ে যাওয়া। কিরকম মালিকানা তুমি বুঝতে পারবা না, নিজের মতো করে তুমি ব্যবহার করতে পারবা, তোমার ইচ্ছা মতো তোমার প্রয়োজনে তুমি এটা কাজে লাগাতে পারবা। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যত বছরের জন্য তুমি নিবা, ওই সময় শেষ, ওই সম্পদের উপর তোমার মালিকানাও শেষ। ইজারা হচ্ছে অন্যের সম্পত্তি, সাধারণত সরকারি সম্পত্তি এরকম হয়ে থাকে, যেটা দীর্ঘ সময়ের জন্য নেওয়া হয়। ইজারা হচ্ছে অন্যের সম্পত্তি নির্দিষ্ট সময়ের জন্য টাকার বিনিময়ে, একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে ব্যবহারের মালিকানা বা মালিকানা পাওয়া, যার বিনিময়ে আমি আমার মতো করে ব্যবহার করব। আমার ওই চুক্তিবদ্ধ সময়, ইজারাকৃত যে সময় যত দিনের জন্য নিয়েছি, ওই দিন শেষ হইলে আমার মালিকানাও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তবে বিক্রি করা যাবে না, বিক্রি না করে নিজের মতো যে কোনো ভাবে সেটাকে ব্যবহার করা যাবে। ইজারা সম্পদ। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? ভাড়াগুলো হয় স্বল্প সময়ের জন্য, ভাড়া চুক্তি হয় স্বল্প মেয়াদী, আর ইজারার চুক্তিগুলো হয় দীর্ঘমেয়াদী। দীর্ঘ সময়ের জন্য সম্পত্তি ব্যবহারের মালিকানা পাওয়া যায়। তো আজকে তোমাদের সাথে আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ আমার যে আলোচনার বিষয়, সেটা এই ইজারা সম্পত্তি নিয়ে। ইজারা সম্পত্তি একটি স্থায়ী সম্পদ, এটা সময়ের উপর নির্ভর করে। সময় পার হয়ে গেলে এই সম্পদের মূল্য হ্রাস পেতে থাকে। যত সময় যাবে তত ইজারা সম্পদের মূল্য হ্রাস পাবে। এজন্য এটার আয়ুষ্কালের উপর তার অবলোপন নির্ধারণ করা হয়। যত বছরের জন্য সম্পদ ইজারা নেওয়া হয়, তা থেকে 1 বছর চলে গেলে আমরা বলি 1 বছরের মূল্য হ্রাস পাবে, আর এই হ্রাসকৃত মূল্যকে আমরা বলি অ্যামোর্টাইজেশন, ইজারা অবলোপন। ইজারা অবলোপন বলি। আর ইজারা অবলোপন হচ্ছে কারবারের জন্য একটি পরিচালন ব্যয়। এটা আমরা বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয় হিসেবে লিখি ইজারা অবলোপন। তাহলে ইজারা সম্পদটা আমি যে বললাম, তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো কিনা? মেয়েরা কথা বলো, ইজারা সম্পদের বিষয়টা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ফাইন। দেখো, এখানে বলা আছে ইজারা সম্পত্তি 1/7/2018 হতে 10 বছরের জন্য নেওয়া হয়েছে।
মানে ইজারাটা নেওয়া হয়েছে 10 বছরের জন্য। কবে নিয়েছে? 1/7/2018। আমরা হিসাব করি 1 বছরের, প্রতি বছরের ডিসেম্বর মাসে আমরা হিসাব করি এখানে। যেহেতু অঙ্কের উপরে, রেওয়া মিলের উপরে লেখা আছে ডিসেম্বর 31, 2020। তো যেহেতু আমরা প্রতি বছরের ডিসেম্বরে হিসাব করি, তাহলে 1 বছর পার হইলে আমরা 1 বছরের অবলোপন দেখাই। আর ইজারাটা নেওয়া হয়েছে 1/7/2018 তারিখ হতে। তাহলে তোমরা আমাকে বলো, এই যে 16,50,000 টাকা আছে, এটা কি 10 বছরের টাকাই আছে না কম বা বেশি আছে? কে বলতে পারো? একটু চেষ্টা করে বলো দেখি। ইজারা সম্পদের যে মূল্য দেওয়া 16,50,000 টাকা, ব্রেকেটে লেখা 1/7/18 থেকে 10 বছরের জন্য। এই 16,50,000 টাকা কি 10 বছরের টাকা নাকি কম নাকি বেশি? একটু যদি বলো চিন্তা করে। কারিমা বলো দেখি। স্যার 10 বছর থেকে কম আছে কতদিন কম আছে? স্যার, 7 বছর। 7 বছর আছে, 3 বছর নাই? না স্যার, মানে 18 তারিখে মানে 18 সালে তো নেওয়া হয়েছে, হ্যাঁ, তাহলে এখন তো 20 সাল, তাহলে এই 3 মাস তো ইউজ করা হয়ে গেছে, আর বাকি থাকে 3 মাস, সরি 3 বছর, সরি 7 বছর। 7 বছর, আচ্ছা ফাইন। আচ্ছা রামিসা, জি স্যার। তুমি 7 বছর? স্যার 7 বছর কেমনে আসছে? কয় বছর বলো সেটা বলো। স্যার ইজারা সম্পত্তি তো একটা ডেট দেওয়া আছে। হ্যাঁ, 1/7/2018 ডেট দেওয়া আছে, 10 হ্যাঁ স্যার, বছরের তো জন্য নিয়েছে। ওই ডেট থেকে 10 বছরের জন্য তো 7 বছর তো থাকে না স্যার। কয় বছর থাকে বলো। ওইখানের মাস 9 বছর। 9 কারণ বছর। 1 বছর তো, কারণ 1 বছরের হিসাব তো আমরা করি রে, মানে আর্থিক বিবরণীতে তো আমরা 1 বছরের হিসাব করি, আচ্ছা, আর বাকিগুলা তো অতিরিক্ত আছে। আর কি বলবা? মায়মুনা বলো দেখি। মায়মুনা বলো। খবর নেই। তাহমিনা কইতে পারবা? তাহমিনা। না স্যার। ও স্যার, এখানে তো 20 সাল দেওয়া আছে উপরে। হ্যাঁ, 20 সাল। তাহলে ঠিকই আছে স্যার, তাহলে স্যার ঠিকই আছে। আচ্ছা, কি ঠিক আছে? 9 বছর আছে নাকি? ওই যে ওই 7 বছরই হবে, ও 7 বছরই হবে। কারণ এখানে তো তারা 18 সালে ইস্যু করছে। হ্যাঁ স্যার, 18 সালে নিচ্ছে না, আচ্ছা তো ঠিক ওখানে আছে। তো 20 সাল দেওয়া আছে। মাইমুন, তাহমিনা কইতে পারতেছ না তাই না? আর কি কইতে পারবা? আর কি কইবা? চেষ্টা করো, ভুল হোক না। আমার কথা হচ্ছে মেয়েরা ভুল হোক, ভুল নিয়ে তোমরা টেনশন করো কেন? ভুল হলেই তো শুদ্ধ হবে। ভুল নিয়ে টেনশন চিন্তা করবা না। জিনিয়া কইতে পারবা? জিনিয়া কিছু বলো। জিনিয়া, খালি ক্লাসে তো আসলে হবে না, ক্লাসে খালি অ্যাড হইলে তো হবে না, কিছু কথা বলতে হবে। নরিনে কইতে পারো না? আচ্ছা আমি তোমাদের বলি, হ্যাঁ তোমাদের যে চিন্তা ভাবনা যা করেছো চিন্তাগুলো ঠিক আছে, তো শুধু হিসাবটা করতে তোমাদের একটু ভুল হয়েছে। আমি তোমাদের একটু হিসাবটা দেখো, আমি মিলাই, আমার সাথে তোমরা একটু মিলিয়ে নাও। সবাই আনমিউট করো, আনমিউট করে কথা শোনো, বলো, আমার সাথে কথা বলো, তাইলে তোমাদের সহজ হবে। ইজারাটা নিচে 18 সালের 1/7 বলতে বোঝায় জুলাই মাসের 1 তারিখে। 18 সালের জুলাই মাসের 1 তারিখে ইজারাটা নেওয়া হয়েছে। তার মানে 18 সালের জুলাই থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মানে 18 সালে 6 মাসের হিসাব করা হয়েছে। 18 সালে গেছে 6 মাস। 18 সালে 6 মাস গেছে, এটা বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি।
18 সালে কয় মাস গেছে? 6 মাস। 6 মাস মানে কি অর্ধেক বছর না? জি স্যার। আচ্ছা, আর 19 সাল গেছে পুরো 1 বছর 12 মাস। 19 সাল গেছে হ্যাঁ। পুরো 1 বছর 12 মাস। হ্যাঁ স্যার। ঠিক আছে কিনা? জি স্যার। আর 20 সাল আমরা এখন হিসাব করব, এখনো হিসাব শেষ হয়নি। 20 সালের হিসাব আমরা করতেছি। 12 আর 24 আছে। 20 সালের হিসাবটা কিন্তু এখনো করি নেই, এখন করব। তাহলে অলরেডি 18 সালে অর্ধেক বছর আর 19 সালের 1 বছর, এই মোট 1.5 বছরের হিসাব অলরেডি শেষ হয়ে গেছে, চলে গেছে আগেই। ঠিক আছে? জি স্যার। কয় বছর গেছে? 1.5 বছর। 1.5 বছর। তাহলে ইজারা নিয়েছিলাম 10 বছরের জন্য। 10 বছরের মধ্যে 1.5 বছর অলরেডি চলে গেছে। কয় বছর চলে গেছে? 1.5 বছর। তাহলে 10 বছরের মধ্যে 1.5 বছর চলে গেলে আর যে সময়টা রইলো, ওই 10 থেকে 1.5 মাইনাস করো, তাহলে থাকে 8.5, অর্থাৎ 8.5 বছর। তাহলে এখানে যে ইজারাটা রয়েছে 16,15,000 টাকা, এই ইজারাটা রইলো 8.5 বছরের টাকা। দেখো না বুঝলাম বলো যদি কনফিউশন হয়। না স্যার, বুঝতে পেরেছি। বুঝছো কারিমা? বুঝছো কারিমা? জি স্যার। 8.5 বছর কেমনে হয়েছে বুঝছো? জি স্যার। ওকে ফাইন, যদি সবাই বুঝে থাকো তো ধন্যবাদ। এখানে তাহলে 8.5 বছরের টাকা রয়েছে। রামিশা 8.5 বছর, বুঝছো নাকি বিষয়টা? জি স্যার বুঝছি। তার মানে 10 বছরের মধ্যে 1.5 বছর চলে গেছে, আর রইলো কয় বছর? 8.5 বছর। কেমন? তো আমি তোমাদের এই বিষয়টা নিয়ে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ইজারা নিয়ে। দেখো আমরা যদি এখন 1 বছরের অবলোপন করি, যদি আমরা 1 বছরের অবলোপন বের করি 2020 সালের জন্য, এই 16,15,000 টাকাকে আমরা এখন 8.5 দিয়ে ভাগ দিব। 10 দিয়ে ভাগ করলে কিন্তু হবে না, কারণ এই টাকাটা 10 বছরের টাকা না, এটা 8.5 বছরের টাকা। তাহলে 8.5 দিয়ে ভাগ, এই 16,15,000 টাকাকে 8.5 দিয়ে ভাগ করলে তুমি 1 বছরের অবলোপন পাইবা। এখানে দেখো ক নাম্বারের প্রশ্ন করেছে, ইজারা সম্পত্তির প্রারম্ভিক মূল্য নির্ণয় করো। ক নাম্বার? ইজারা সম্পত্তির প্রারম্ভিক মূল্য নির্ণয় করো। ইজারা সম্পত্তির প্রারম্ভিক মূল্য যদি নির্ণয় করি, তাহলে এখন যে টাকাটা আছে এটা তো 8.5 বছরের টাকা। এই টাকাটা হলো 8.5 বছরের টাকা। আমাদের প্রথম 10 বছরের জন্য কত টাকা দিয়ে নিয়েছিলাম সেটা আমাদের বের করতে হবে। তো সেটা কেমনে বের করবো? দেখো আমি এখানে বের করে দেখিয়েছি। ইজারা সম্পত্তির প্রারম্ভিক মূল্য এই 16,15,000 টাকা, এটা 8.5 বছরের টাকা। এটাকে 8.5 দিয়ে ভাগ, 10 দিয়ে গুণ, 8.5 দিয়ে ভাগ, 10 দিয়ে গুণ, তাহলে তুমি পাইলা 19 লক্ষ টাকা। এটা হলো ইজারা সম্পত্তির স্যার 10 প্রারম্ভিক। দিয়ে কেন গুণ করলাম? আমরা কয় বছর জন্য নিয়েছিলাম? ও 10 বছরের জন্য। 10 আচ্ছা আচ্ছা। বছরের জন্য নিয়েছিলাম প্রথমে। এখন যে মূল্য হ্যাঁ আছে স্যার 8.5 মূল্য আছে, এই জন্য 8.5 দিয়ে ভাগ, আর নিয়েছি 10 স্যার বছরের বুঝছি। জন্য 10 দিয়ে গুণ। তাহলে প্রথম নিয়েছিলাম আমরা ওটা 19 লক্ষ টাকা দিয়ে নিয়েছিলাম। তাহলে এই সম্পদের প্রথম মূল্য ছিল 19 লক্ষ টাকা। বলো বুঝছো না বুঝো নেই? জি স্যার বুঝছি এবার। ওকে ফাইন, এটা কিন্তু পরীক্ষা দিব, মাথায় রেখো, ভালো করে খেয়াল রাখো। দেখো এবার রেওয়া মিলে বাকিগুলো দেখো। প্রারম্ভিক মজুদ পণ্য তোমরা পারো, বিক্রিত পণ্যের ব্যয়, ক্রয়, মজুরি, ভাড়া, বীমা সালামি, আয়কর, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এই আয়কর কোথায় যাবে মনে আছে বলো তো? আয়কর কোথায় যাবে? সংরক্ষিত আয়। ওকে ফাইন, ভেরি গুড, সংরক্ষিত আয় বিবরণীতে যাবে। 10% বিনিয়োগ, এখানে বিনিয়োগের সুদ ধরবো কয় মাসের? 1 বছরের। 6 মাসে। হ্যাঁ, কয় মাসের? 6 মাসে। 6 মাসের। ওকে ফাইন, এটা 6 মাসে ধরবো, তাহমিনার 1 বছর নয়, এটা 6 মাস। কারণ 1/7/2020, অঙ্ক 31 ডিসেম্বর 20, তাহলে শোধ হবে 6 মাসের। তাহলে 10% ধরে
এটাকে 6 মাসে শোধ ধরতে হবে। তোমাদের কাছে আমি যে উদ্দেশ্য প্রশ্নটা বলেছি, তোমরা আমাকে বলো এই বিনিয়োগের শোধ পেয়েছি নাকি এখনো বকেয়া রয়েছে। পেয়েছি বুঝবো কিভাবে আর পাই নাই বুঝবো কিভাবে? এটা তোমাদের সাথে আমি কয়েকবার বলেছি তোমাদের। স্যার পাইলে তো র্যামলে দেওয়া থাকতো না। হ্যাঁ ফাইন, পাই নাই এটা এখনো। পাইলে রেওয়ামিলে দেওয়া থাকবে, পাইলে অবশ্যই রেওয়ামিলে দেওয়া থাকবে জি ক্রেডিট। স্যার। যেহেতু রেওয়ামিলের ক্রেডিট দিকে বিনিয়োগের সুদ দেওয়া নাই, সুতরাং এটা এখনো পাই নাই, এটা বকেয়া আছে, অনাদায়ী রয়েছে। বিষয়টা বুঝতে পেরেছো? এটা মনে রাখবা, জি স্যার। যদি কিছু দেওয়া থাকে তাহলে কিছু পেয়েছি, কিছু বাকি আছে। যদি পুরোটা দেওয়া থাকে তাহলে পুরোটা পেয়েছি, আর কিছুই দেওয়া নাই তাহলে পুরোটাই বাকি রয়েছে। কেমন? এই সুদের ব্যাপারটা এটা মাথায় রাখবা। জি স্যার। তারপরে শেয়ার মূলধন, প্রদেয় বিল, বিক্রয়, আয়কর সঞ্চিতি, মানে আয়কর থেকে মাইনাস করতে হবে। এটা মাথায় রাখো, আয়কর যদি বড় হয় তাহলে আয়কর থেকে আয়কর সঞ্চিতি মাইনাস, আর যদি আয়কর সঞ্চিতি বড় হয় তাহলে আয়কর সঞ্চিতি থেকে আয়কর মাইনাস, এগুলো উপরে যোগের মধ্যে। আয়কর সঞ্চিতি বড় হলে কাজ হবে যোগের মধ্যে, আর আয়কর বড় হলে কাজ হবে বাদের মধ্যে, বিয়োগের মধ্যে। আয়কর থেকে সঞ্চিতি মাইনাস। সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত, এটা এটা প্রারম্ভিক উদ্বৃত্ত, ব্যালেন্স বিডি। সঞ্চিতি তহবিল, এটা হচ্ছে সাধারণ সঞ্চিতি, এটা আর্থিক অবস্থার বিবরণীতে যায়। 12% ঋণপত্র, বলো ঋণপত্রের সুদরা কয় দিনের হবে? ঋণপত্রের সুদ স্যার 1 বছরের। এটা 1 বছরের হবে। ভেরি গুড। এই সুদ কি বকেয়া আছে না পাওয়া দেওয়া হয়েছে? দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়েছে না হয় নাই? না স্যার এটা হয়ে বকেয়া। গেছে। এটা দেওয়া হয় নাই, যেহেতু ক্রেডিট। যেহেতু ডেবিট দিকে ঋণের শোধ বলে কিছু নাই, সুতরাং ঋণপত্রের শোধ এখনো দেওয়া হয় না, এটা বকেয়া রয়েছে। এটা বকেয়া থাকলে চলতি দায় বাসা লিখতে হবে। একবার অপরিচালন ব্যয়, ঋণপত্রের শোধ, একবার অপরিচালন ব্যয়, তারপরে আবার চলতি দায়। তো দেখো আমাদের এখানে 3টা প্রশ্ন করা হয়েছে। আগে সমন্বয়গুলো আমি তোমাদের পড়ছি। সমাপনী মজুত পণ্য 8,25,000 টাকা, শ্রমিকের মজুরি 30,000 টাকা অপ্রদত্ত রয়েছে, পক্ষান্তরে ভাড়া 25,000 টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে, নিট লাভের 50,000 টাকা সঞ্চিত তহবিলে স্থানান্তর করো, শেয়ার মূলধনের 5% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করা হয়। এটা বলা হয় ঘোষণাকৃত লভ্যাংশ, এটা সঞ্চিত তহবিলে এটা স্যার স্থানান্তর। হ্যাঁ, যাবে তোমার সংরক্ষিত হ্যাঁ আয় স্যার। বিবরণীতে। হ্যাঁ তো স্যার। তোমাদের একটা জিনিস আমি দেখাই দিচ্ছি, তোমরা এটা খেয়াল রাখো, যে রেওয়া মিলে দেখো লেখা মজুরি ও বেতন, কি লেখা? মজুরি ও বেতন। যদি মজুরি ও বেতন লেখা থাকে তাহলে এটা প্রত্যক্ষ ব্যয়, এটা যাবে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে। আর যদি লেখা থাকে বেতন ও মজুরি, বেতন আগে লেখা থাকে, তাহলে পরোক্ষ ব্যয়, যাবে পরিচালন ব্যয়ের মধ্যে। মজুরি আচ্ছা আগে স্যার। থাকলে বুঝতে হবে মজুরি, যাবে প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে। আর বেতন যদি লেখা থাকে আগে তাহলে বুঝতে হবে এটা পরোক্ষ ব্যয়, যাবে পরিচালন ব্যয়ের মধ্যে। কথাটা কিন্তু একটু সামান্য পার্থক্য, আগে আর পরে। মজুরি আগে না বেতন আগে? মজুরি আগে। যদি বেতন আগে হয় তাহলে পরিচালন ব্যয় পরোক্ষ, আর মজুরি আগে হইলে প্রত্যক্ষ ব্যয়, যাবে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে। তো এখানে মজুরির সাথে এটা বকেয়া যোগ হবে, অগ্রিম ভাড়া, ভাড়া থেকে মাইনাস করতে হবে। তো ইজারা সম্পত্তির প্রারম্ভিক মূল্য তোমাদের আমি তো দেখাইলাম। নিট লাভ এত টাকা হলে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির নিট চলতি মূলধন নির্ণয় করতে বলা হয়েছে। দেখো আমি তোমাদের ক নাম্বারটা তো তোমরা বুঝতে পেরেছো, খ নাম্বারটা দেখো। অয়ন কোম্পানি লিমিটেডের সংরক্ষিত আয় বিবরণী 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। প্রথমে সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত, যেটা দেওয়া মিলে দেওয়া আছে, এটাকে ব্যালেন্স বিডি নামেও লেখা যায়। এই সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্তকে, এটাকে ব্যালেন্স বিডি নামেও লেখা যায়।
আর চলতি বছরের নিট লাভ যেটা রেও সমন্বয়ে দেওয়া আছে, এই দুইটা যোগ হবে, যোগ করা হলো 23,12,500। বাদ বাদ লেখা এই যে আয়কর, আয়কর থেকে বাদ আয়কর সঞ্চিতি। তোমরা এখানে এই বিষয়টা আবার আমি বলে রাখছি, যদি আয়কর সঞ্চিতি বড় হইতো, আয়কর ছোট হইতো, তাহলে উপরে এই যে নিট লাভ লিখেছি এখানে হইতো আয়কর সঞ্চিতি বাদ আয়কর, আর আয়কর বড় হইলে নিচে আয়কর বাদ আয়কর সঞ্চিতি। তোমরা কি আমার কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। আয়কর আর আয়কর সঞ্চিতি কোথায় লিখবা এটা খেয়াল রাখবা, যে কোনটা বড়। সঞ্চিতি বড় হইলে উপরের অংশে লিখবা, আর আয়কর বড় হইলে বাদের অংশে লিখবা। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এখানে যাবে, সঞ্চিত তহবিলে স্থানান্তর এটা 50,000 টাকা, এটা এখানে আসবে। ঘোষণাকৃত লভ্যাংশ এটা এখানে আসবে। তো সব লেখার পরে এটা যোগ করলে হয় 14,05,000। তো এই নিট লাভ আর সংরক্ষিত আয়ের যোগফল থেকে এটা মাইনাস করলে যেটা থাকে তার নাম হলো সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত 9,07,500 টাকা। এটা যাবে সঞ্চিতি ও উদ্বৃত্তের কলামে আর্থিক অবস্থার বিবরণীতে। এই সমাপনী উদ্বৃত্তটা সংরক্ষিত আয় বিবরণী খুব সহজ একটা অংশ, এটা পরীক্ষায় থাকে একটা অঙ্কের মধ্যে 4 নাম্বার, তোমরা পাওয়া সহজ যদি খালি চারটা ভালো করে মনে রাখো। দেখো সংরক্ষিত আয় বিবরণী তোমাদের কোনো প্রবলেম আছে? বুঝো না কোনো আইটেম আছে এখানে? বুঝছো সবাই? ফাইন। না স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ ফাইন। আচ্ছা, গ নাম্বারে প্রশ্ন ছিল নিট চলতি মূলধন। তোমরা অনুপাত বিশ্লেষণ অঙ্ক করেছো, তোমরা সবাই করেছো আমি জানি। আমাকে বলো নিট চলতি মূলধনের সূত্রটা একজনে আমায় বলো দেখি। চলতি মূলধনের সূত্রটা একজনে বলো। তোমরা আর্থিক অবস্থার বিবরণী স্যার চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ মাইনাস চলতি দায়। ওকে কারিমা, হ্যাঁ ফাইন, ধন্যবাদ, হয়েছে তোমার সূত্র। চলতি সম্পদ মাইনাস চলতি দায় হলো নিট চলতি মূলধন। দেখো আমি এখানে লিখেছি গ নাম্বারের উত্তর। নিট চলতি মূলধন নির্ণয়। নিট চলতি মূলধন বলতে বোঝায় মোট চলতি সম্পদ মাইনাস মোট চলতি দায়। মোট চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করে দিলে চলতি মূলধন চলে আসে। তাহলে এই অঙ্কে চলতি সম্পদ ছিল 50,22,500 আর দায় ছিল 6,90,000, মাইনাস করে মূলধন হচ্ছে 43,32,500। সেটা কেমনে দেখো আমি নিচে লিখেছি। মোট চলতি সম্পদ ব্যাংকে জমা ছিল, প্রাপ্য হিসাব ছিল, সমাপনী মজুত পণ্য ছিল, অগ্রিম ভাড়া ছিল, আর বিনিয়োগের অনাদায়ী শোধ, অর্থাৎ বিনিয়োগের শোধটা যেটা বকেয়া ছিল, যেটা এখনো পাওয়া যায় নাই, এটা চলতি সম্পদ। এই সবগুলা যোগ করলে হয় 50,22,500, এটা মোট চলতি সম্পদ। আর মোট চলতি দায় প্রদেয় বিল, এটা দায়, বকেয়া মজুরি, এটা চলতি দায়, ঘোষণাকৃত লভ্যাংশ, এটাও চলতি দায়, ঋণের সুদ বকেয়া, এটাও চলতি দায়। তো এই দায়গুলো যোগ করলে হয় 6,90,000 টাকা। তো এটাকে যখন তুমি উপরে লিখে দিবা, এটা এই কাজগুলো করবা গণনায় রাফ, এটা হলো গণনা হিসেবে কাজ করবে। এটা হচ্ছে আমাদের মোট অঙ্কটা, যে চলতি মূলধন লেখা মোট চলতি সম্পদ থেকে মোট চলতি দায় মাইনাস করে দিবা। তো এই মোট চলতি সম্পদ কেমনে পাইলে নিচে বের করে দেখাই দিবা যে চলতি সম্পদ কোনটা কোনটা আছে। এটা তুমি এইভাবে করতে পারো, অথবা শখের মতো করেও করতে পারো। তবে এইভাবে করলেই ভালো, এভাবে করলেই সুন্দর। শখের মাধ্যমে করলেও হবে, কোনো সমস্যা নেই। ব্যাংকে জমা, প্রাপ্য হিসাব, যতগুলো সম্পদ আছে নামগুলো লিখে দিয়া যোগ করে দিবা, তুমি পেয়ে গেলা মোট চলতি সম্পদ। এবার মোট চলতি দায় থেকে যেটা আছে এগুলো যোগ করে দিবা। দেখো যোগ করে পাইলাম আমরা 43,32,500, এটা নিট চলতি মূলধন। বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা, কেউ বুঝো না, কেউ আছো কিনা? স্যার বুঝছি। বুঝছো, ভেরি গুড। রামিশা বলো, এই যে শেয়ার মূলধনের উপর 5% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, এই ঘোষণা কিন্তু লভ্যাংশ কোথায় কোথায় যাবে?
ঘোষণাকৃত লভ্যাংশটা কোথায় কোথায় যাবে? সংরক্ষিত আয়ের বিয়োগ পাশে যাবে, আর হচ্ছে হলো আর্থিক বিবরণী সঞ্চিত উদ্বৃত্ত পাশে যাবে। হইছে কারিমা, রামিসারটা হইছে? স্যার সংরক্ষিত আয়তে যাবে আর হচ্ছে চলতি দায়ে যাবে। ওকে, ভেরি গুড। একটু আগে মাত্র দেখালাম সুবিধার মধ্যে যে ঘোষণাকৃত লভ্যাংশ এখানে যোগ করেছি আমি। তা সঞ্চিত উদ্বৃত্ত বলেছো কেন রামিসা? ও হ্যাঁ স্যার, চলতি দায় ও ভবিষ্যৎ। হ্যাঁ, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে যাবে। 3 নাম্বার সমন্বয়ে নিট লাভের 50,000 টাকা সঞ্চিত তহবিলে স্থানান্তর করো। তাহমিনা বলো কোথায় যাবে? তো সংরক্ষিত আয় বিবরণীতে। তারপর তারপর আর কোথায় যাবে? পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়। না স্যার, এটা সঞ্চিত উদ্বৃত্তে। হ্যাঁ, সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে সাধারণ সঞ্চিতের সাথে এগুলো যোগ হবে। যোগ একবার হবে, হ্যাঁ। একবার সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে বাদের মধ্যে যাবে, আবার সঞ্চিত উদ্বৃত্তের করে গিয়া আর্থিক অবস্থার বিবরণীতে সঞ্চিত তহবিলের সাথে যোগ হবে। ঠিক আছে? জিনিয়া বলো 1 নাম্বার সমন্বয়টা সমাপনী মজুদ পণ্য, এটা কোথায় কোথায় যাবে? জিনিয়া বোকা মেয়েরা শুধু ক্লাস করলে হবে? কথা তো বলতে হবে। না বুঝলেও বলবা, বুঝলেও বলবা, উত্তর তো দিবা। নাকি শুধু ক্লাসে মোবাইলে অ্যাড হইয়া পরে মোবাইল দেখে গেছো কোথায়, আর ক্লাসে নাই? আশা, আফসানা আক্তার, আশা আছো তুমি ক্লাসে? সবার আগে জয়েন করেছো কিন্তু কোনো জি স্যার। হ্যাঁ, আশা বলো সমাপনী মজুদ পণ্য কোথায় যাবে? রয়েছে, যে কোনো সময় কন্টাক্ট কেটে যাচ্ছে। আচ্ছা এখন বলো, এখন তো কন্টাক্ট আছো তুমি, বলো 1 নাম্বার সমন্বয়টা কোথায় কোথায় যাবে সমাপনী মজুদ পণ্যটা? এটা কোথায় 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 চলতি কাজ হবে? সম্পদ, চলতি সম্পদ। তারপর কোথায় লিখবা? চলতি দায়। একবার চলতি সম্পদ আবার চলতি দায় নাকি? না না, চলতি সম্পদ। আহারে, এই যে ক্লাস করতেছি কতদিন স্যার হয়ে গেল, বিশদ আয় বিবরণীতে। হ্যাঁ, এতদিন এতদিন ধরে ক্লাস করতেছি। মাইমুনা কত, মাইমুনা 1 নাম্বার সমন্বয়টা কোথায় যাবে? স্যার মাইমুনা চলতি সম্পদ আর বিশদ বিবরণীতে। বিশেষ দায় বিবরণী কোথায়? বিশদ বিবরণী সবচেয়ে সহজ সমন্বয়, এবং এটা সবসময় করা হয়, রেগুলার করা হয় সমাপনী মজুদ পণ্য। এইটা যদি করতে না পারো তাহলে এই ক্লাস করে লাভ কি হবে গো? হ্যাঁ, এই কষ্ট করে ক্লাস করতেছো। প্রত্যক্ষ খরচে। হ্যাঁ, প্রত্যক্ষ খরচ থেকে বাদ যাবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। বিক্রিত হ্যাঁ পণ্যের স্যার। ব্যয় নির্ণয় করতে এটা প্রত্যক্ষ ব্যয়ের যোগফল থেকে বাদ যায় সমাপনী মজুদ পণ্য। আবার চলতি সম্পদ, এটা তো প্রতিদিন করছো, হর হামেশা এই সমন্বয়ে কাজ করতেছো। এটা করতে না পারলে কেমনে হবে? মাইমোনা, তুমি আমার শুনতে পাচ্ছ নাকি মাইমোনা? ওরা কথা বলে না কেন, বোকা মেয়ে। নাওরিন, এগুলো সবগুলো ক্লাসে নাই, খালি মোবাইলে অ্যাড হইয়া পরে মোবাইল দেখে ঘুমাইতেছ। কারিমা বলো মজুরি বকেয়া এটা কোথায় কাজ করতে হবে? শ্রমিকের মজুরি স্যার বকেয়া। মজুরির সাথে যোগ করতে হবে বকেয়া মজুরি। হ্যাঁ, আর হচ্ছে বকেয়া মজুরি আবার বকেয়া মজুরি যাবে হচ্ছে চলতি সম্পদে। চলতি সম্পদে। তাহমিনা হয়েছে নি? জি স্যার, হয়েছে। এই কয় কি রে? দেখছো কারবারটা। রামিসা
স্যার বকেয়া মজুরি তো চলতি সম্পদ, আর মায়ের দিব মাথায় বাড়ি, মজুরির সাথে মাথার মধ্যে বাড়ি দিব একটা মাথায়। আর রামিসা বলো, জি স্যার। হইছে? না 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 স্যার, চলতি দায় হবে। সরি। আরে এত সহজ প্রশ্ন, এগুলো তোমরা উল্টা পাল্টা উত্তর দাও। কারিমা, জি স্যার। এরকম উল্টা পাল্টা উত্তর দিলে হবে? স্যার মানে সব উল্টা পাল্টা হয়ে গেছে, গলে ফেলছি সব। ভুলাই ফেলে তো হবে না। পরীক্ষায় তোমাকে কেউ বলে দিবে যেটা হয় নাই তুমি ঠিক করে লেখো? তোমার পরীক্ষায় এই কথা কেউ বলবে? এগুলো তো সহজ জিনিস, সাবধানে অ্যান্সার করতে হবে, কত কঠিন কঠিন সমন্বয় রয়ে গেল। অগ্রিম ভাড়া কি কাজ করবা? পক্ষান্তরে ভাড়া অগ্রিম পরিশোধ করা হয়েছে। বলো রামিসা, বলো অগ্রিম ভাড়া কি কাজ করবা? স্যার ভাড়া যদি রেওমিলে যদি ভাড়া থাকে তাহলে পরিচালন খরচ থেকে ভাড়া হিসাব থেকে অগ্রিম ভাড়াটা বাদ দিব, আর হচ্ছে হলো চলতি সম্পদে বসাবো অগ্রিম ভাড়াটা। স্যার হইছে? হ্যাঁ রামিসা, তোমারটা হয়েছে, ধন্যবাদ। আহ, জি আমি বলতে স্যার। চাচ্ছিলাম যে আর্থিক বিবরণী তোমরা আমার মনে হয় এখন কিছু করতে পারবা। তো আমি আরো 2টা ক্লাস এই অধ্যায়ের উপর তোমাদের করব, তারপরে আমি চাচ্ছি যে অধ্যায় চেঞ্জ করে অন্য অধ্যায় যাবো। তোমরা কি বলো? তোমাদের পক্ষে কি অঙ্ক করা সম্ভব? স্যার আর্থিক বিবরণী আমরা না আরো মানে 4-5টা মানে এই সপ্তাহটা আর্থিক বিবরণী করি, এই সপ্তাহ তো করবোই। তারপরে না হয়। এই সপ্তাহ তো আরেকটা ক্লাস আছে, ওইটা করব। সামনের সপ্তাহে আরেকটা ক্লাস করব আর্থিক বিবরণীর। স্যার তাহলে সামনের সপ্তাহে যে 2টা ক্লাস ওইটাও আর্থিক বিবরণী দিয়া কইরা হ্যাঁ, তারপরে আমরা না হয় অন্য তারপরে অধ্যায়ে চেঞ্জ যাই। করি। হ্যাঁ, ওকে। হ্যাঁ স্যার। তা এই আজকে তো করলাম, আগামী ক্লাসটা হয় আর্থিক বিবরণী করবো। সামনের সপ্তাহে 2টা ক্লাস ইনশাল্লাহ আর্থিক বিবরণী করবো আমরা। তারপরে আমরা চেঞ্জ করি, কেমন? তো দেখো তাহলে তোমাদের আর্থিক বিবরণীর উপরে তোমাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে আমায় বলতে পারো। আর্থিক বিবরণী আজকের অঙ্কটা তো এখানে ক খ গ শেষ করেছি। যদি এটা ছাড়াও আর্থিক বিবরণীর কোনো সমন্বয়ে কোনো আইটেম নিয়ে তোমাদের প্রশ্ন থাকে তোমরা বলতে পারো, যদি যাদের প্রশ্ন রয়েছে। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? আর্থিক বিবরণী যে কোনো সমন্বয়, যে কোনো জায়গা থেকে যে কোনো সমন্বয় তোমার থাকলে তুমি জেনে নিতে পারো, প্রশ্ন করতে পারো, সমস্যা নেই। যে অঙ্ক করতে গিয়ে পারো নাই, তোমার আটকে গেছো, বুঝো নাই, অ্যাকাউন্টিং এর বা আর্থিক বিবরণী ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, যেখান থেকে তোমার খুশি প্রশ্ন তুমি জেনে নিতে পারো, ইনশাল্লাহ অসুবিধা নেই। নাই কারো কোনো প্রশ্ন নাই আমার বিশ্বাস, তাহলে তোমরা অঙ্ক হয় করেছো, নিজেরা পেরেছো ইনশাল্লাহ। ভেরি গুড। যেহেতু প্রশ্ন নাই তাহলে তো ক্লাস আজকে এখানে শেষ করতে পারি নাকি, বলো? তোমরা প্রশ্ন থাকলে করতে পারো, আর প্রশ্ন না থাকলে আজকের ক্লাস আমরা ইনশাল্লাহ এখানেই শেষ করছি, কেমন? ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো তাহলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার সালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।